এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে জানাবো পার্ট 1 পার্ট 2 করে আমরা তুলে ধরবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। জঙ্গিপুর লোকসভার এই কেন্দ্রটি কে জিতবে, শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে পারে মর্তুজা হোসেন বকুল, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। একেবারে যে সার্ভে রিপোর্ট থেকে যে জনমতের ইঙ্গিতেও আসছে বা সার্ভে রিপোর্ট বা বিভিন্ন বুথ লেভেল থেকে যেটা আসতে চলেছে, প্রথমে আমরা নবগ্রামটা ধরবো। নবগ্রাম নিয়েও কিন্তু শাসক দলের বারবার করে তৃণমূলের বিধায়কের কানহাইবাবুর কিন্তু একটা মনে কিন্তু আকুপাকু বাজতে শুরু করে দিয়েছে। বেশ কয়েকজনকে তারা বহিষ্কার করেছে দল থেকে এই দল বিরোধী কাজ করার জন্য। কিন্তু আসল রূপে চিত্র যে খড়গ্রাম আর নবগ্রাম নিয়ে তৃণমূল এত মাথামাথি, এত ব্যথা যন্ত্রণা, সে বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করব। বিষয়টা হচ্ছে জঙ্গিপুরে জিতবেন মর্তুজা হোসেন বকুল 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে। এই কথার উত্তরটা আপনারা মিলিয়ে নেবেন, যে বলবেন যে সবুজবঙ্গ নিউজ কথাটি ঠিকই বলেছিল। এবং একই সঙ্গে নবগ্রামে 10টি অঞ্চলের মধ্যে সরাসরি আপনারা জানেন যে 5টি অঞ্চলে বাম কংগ্রেস জোটের লিড হচ্ছে। একেবারে মানে একেবারে বলা যেতে পারে বড় মাপের একটা মার্জিনের লিড। একটা অঞ্চলে লিড হতে পারে 5 গ্রাম, যেটা অঞ্চল সেটা প্রায় 6,000-এর কাছাকাছি লিড হতে পারে, আপনাদেরকে জানিয়ে রাখি। তারপরে পাথর, তারপর রসুলপুর অঞ্চলটাতে লিড হতে পারে আরও বিশেষ করে আমরা সেই অঞ্চলের নাম বলছি না, কেননা অনেকেরই প্রেস্টিজ ফাইট হয়ে যেতে পারে, তো সেই জন্য সেই অঞ্চলে অনেকটাই টাইট হতে পারে, সেই জন্য আমরা নামটা বলছি না। অর্থাৎ 5টি অঞ্চলে বাম কংগ্রেস জোটের লিড। একটা অঞ্চলে 6,000, একটা অঞ্চলে 3,000, আর একটা অঞ্চলে 2,500 মতো নিয়ে, অর্থাৎ বিজেপি 3টি অঞ্চলে লিড। একটাতে 1,000, একটাতে 2,000, আর একটাতে 500। এই রকম কিন্তু বিজেপির একটা লিড হচ্ছে, যেহেতু একেবারে ঘোষপাড়া এলাকায় একেবারে একচেটিয়া, যেটা বারবার করে কানহাইবাবুকে ভোটটা দিত, সেই কানহাইবাবুর দিকে এবার বিরক্তকর খাচ্ছে। তাই জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন বকুল নবগ্রাম থেকে 4 থেকে 4,500 ভোটের মার্জিনে লিড পাচ্ছেন। একেবারে বুথ লেভেল সমীক্ষাতে আমরা এই পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি বা দেখাচ্ছি দর্শক বন্ধুদেরকে। সরাসরি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই 7টি বিধানসভার মধ্যে জঙ্গিপুরে নবগ্রামে কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন বকুলের 4,500 ভোটের লিড এবং সাগরদিঘিতে 15,000। এই মুহূর্তে যেটা আমরা খবরের আপডেট, অর্থাৎ আমরা 5,000-এই মেকআপ করে দিলাম, অর্থাৎ 20,000, অর্থাৎ 20,000 ভোট। তাহলে এই 20,000 ভোটটা কোথায় কোথায় সমর্থন করছে, আমরা জঙ্গিপুরটা মেকআপ করছি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং খড়গ্রামটাকে। এই 20,000 ভোটে কিন্তু মেকআপ করছে, অর্থাৎ এই 3টি ব্লকের অঞ্চলের ভোটার মানুষজনদের। কিন্তু এবার তৃণমূল বুঝতে পেরেছে যে এবার মোহাম্মদ সেলিমের আসনটা তো আবু তাহের জিতার জন্য আকুপাকু তো ছটপট করবেই ছটপট। অর্থাৎ যে দেখবেন একটা বনে যখন একটা বাঘ থাকে, সেই বাঘটা আশেপাশে কেউ মানে ঘাস খেতে দেবো না, বন জঙ্গলে বা কিছু খাবার জাতীয় খেতে দেবো না, এই কিছুটা একটা উথাল পাথাল করতে শুরু করে। তাই তৃণমূলের অবস্থা এখন ঢিলা কেরাসিন হয়েছে। 3টি লোকসভা আসন থেকেই তারা পরাজিত হতে চলেছে এবং পার্ট টু পার্ট সেম টু সেম সেলিমও তিনি ভোটে জয়লাভ করবেন অল্প ভোটের ব্যবধানে। আমরা বলতে পারি অধীর রঞ্জন চৌধুরী শুধু মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে থেকে প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধান, 2 লক্ষ থেকে 1.5 লাখ ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হবেন। মানুষের আশা, মানুষের ভরসা, মানুষের দোয়া বলে কথা রয়েছে, তাই না? বহরমপুরের মানুষজন অধীর চৌধুরীর ওপর ভরসা রাখবে না তো কার ওপরে ভরসা রাখবে? স্বাভাবিকভাবে না, তৃণমূলের ওপর ভরসা রাখবেন না। ইউসুফ পাঠানের বাড়ি কোথায়? ইউসুফ পাঠান আদতে কোন দল করতেন? ইউসুফ পাঠানকে আপনারা চিহ্নিত করে রাখেন। আজ থেকে নয়, আজ থেকে আমরা প্রায় কয়েক বছর ধরে ইউটিউবে কাজ করছি, পরিচালনা করছি, বিষয় তথ্যটা জানি যে ইউসুফ পাঠান আগে থেকে তিনি বিজেপিকে ভোটটা দিতেন। কিভাবে ভোটটা দিতেন? 2014-তে ভোটটা দিতেন, 2009-এ দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন তো, ভোট দিয়েছিলেন কাকে? বিজেপিকে দিয়েছিলেন। আর সেই বিজেপিকে দেওয়ার পর তৃণমূল প্রার্থী করলো ইউসুফ পাঠানকে, তাই না? বহরমপুরেও কিন্তু মার্জিনটা একেবারে উথাল পাতাল হচ্ছে। আমরা কিন্তু একটু কথা বলছি যে আবু সাত্তার সাহেবের নাতি সরাসরি মর্তুজা বকুল যার নামে পরিচিত, তার লালগোলা বাড়ি, এটা খলিলুর দেখে মাথা পেতে নিতে হবে, কেননা এই বিদায়ী সাংসদরা মানুষের জন্য কতটা কাজ করেছে কি করেনি, তার জন্য শেষ সাক্ষী থাকবে সাগরদিঘি মডেল। যেভাবে খুচরো মাল দিয়ে, অর্থাৎ খুচরো টাকা দিয়ে, কোটি কোটি টাকার বিনিময়ে ভোটারদেরকে না জানিয়ে সাগরদিঘি মডেলটাকে ভাঙিয়ে দলবদলু নেতাদের কিন্তু বেশি দিন ঠাঁই বা টিকে না, স্থানীয়ভাবে আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, বিষয়গুলি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন, তাই না? এই বিষয়বস্তুগুলো মানুষের
একটা রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির যে একটা পরিস্থিতি সেটার উপরেও বাস্তবে একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে। তাই তৃণমূলের অবস্থা এখন পাতলা কেরোসিন হয়েছে। তাই তারা ভোটে জেতার জন্য এখন মরিয়া চেষ্টা করলেও, অর্থাৎ মুর্তজা হোসেন বকুলের যিনি ভূমিপুত্র আমরা বলতেই পারি, লালগুলা তার বাড়ি, ধরুন আপনার বাড়ি নবগ্রাম বা আমার বাড়ি হচ্ছে কান্ধি বা আপনার বাড়ি হচ্ছে খড়গ্রাম, মানে ইত্যাদি ইত্যাদি জায়গায় তাদের বাড়ি হচ্ছে। সেই এলাকাতে আপনি ভোটার বা আপনি প্রার্থী হয়েছেন, সেই এলাকার মানুষজন আপনাকে ভোট দিবে না তো কাকে দেবে? তাদের একটা পরিবার, তাদের একটা আবু সাত্তার সাহেব, তিনি একসময় মন্ত্রী ছিলেন, হ্যাঁ, মন্ত্রী থাকাকালীন মানুষের জন্য অনেক কাজকর্ম, চাকরি দিয়েছিলেন। অর্থাৎ সেই সময় চাকরি কিন্তু মানুষ অল্প লেখাপড়া জানলেও শিক্ষার যোগ্যতা কিন্তু তখনকার দাম ছিল। আর এখনকার শিক্ষার দাম যদি আছে তো চুরি করে চাকরি নিয়ে পরীক্ষায় পাস করার পরেও চাকরিতে টাকা 10 লাখ 20 লাখ, এটারই নাম হচ্ছে তৃণমূল। তাই আইনের শাসনে সুশাসনের ধাক্কা পড়েছে। তাই মানুষের রাজ্য রাজনীতিতেই 3টি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার জন্য শুধু 4 তারিখ ধৈর্যের অপেক্ষা বা সময়ের অপেক্ষা, এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি। এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখি বিগ ব্রেকিং নিউজ, যা রাজ্য রাজনীতিতে বিজেপি জঙ্গিপুরে খুব জোর 13% ভোট পেতে পারে, ঠিক আছে, এবং কংগ্রেস প্রার্থী ভালোই ভোট টানতে পারেন, প্রায় 37-এর কাছাকাছি তিনি একটা ভোট টানবেন, মানে 36 থেকে 37-এর কাছাকাছি, কিন্তু 13% বেশি কিন্তু ভোটটা পাবেন না। 13%-এর আপে একটু অল্প পাবে বিজেপি, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা যেটা খড়গ্রাম নিয়ে বারবার করে আলোচিত হচ্ছে, খড়গ্রামের সাদর অঞ্চল, এটা ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং প্রত্যেক নেতাই জানেন, অধীর চৌধুরী জানেন যে সাদর অঞ্চলের পরিস্থিতি কী। সেই সাদর অঞ্চলের ওপরে কিন্তু একটা ডিপেন্ড বা নির্ভরশীল করে। সেই সাদর অঞ্চলের মানুষ যদি কতটা যদি বেইমানি যদি না করে থাকে, যদি মনে করে ভোটটা দিয়ে কংগ্রেসের একটা প্রয়োজন, তাই কংগ্রেসকে দিল্লিতে বাঁচার তাগিদে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে গেলে, অর্থাৎ দেশ থেকে মোদী সরকারকে হটাতে গেলে কংগ্রেসের প্রয়োজনীয়তা ভোট দেওয়া অত্যন্ত জরুরি বলে, কিন্তু এই যে সাদর অঞ্চলের মানুষজন কাকে ভোট দেবে? আমার মনে হয় শাসক দলকে। বারবার করে কিন্তু তারা ঠকেছে, বা সেই দল কিন্তু বারবার করে ঠকিয়েছে। ধরুন আমি একটা কাজ করছি, আমাকে বারবার করে আপনি ঠকালে আপনাকে ঠকাবো না? স্বাভাবিকভাবে এই ঠকবাজি রাজনীতি বেশি দিন কিন্তু চলে না। কিন্তু মুর্শিদাবাদে বহরমপুরে অধীর চৌধুরী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির বিষয়টাও নিয়ে একটা আলোচনা চলছে স্বাভাবিকভাবে। অতএব নির্ণয়ে যে আমরা একটা খবরের আপডেট পাচ্ছি, সেখানে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার বা তারা পরাজিত হবে। কেন পরাজিত হবে? মানুষের অহংকারী রাজনীতি বেশি দিন ক্ষমতা টিকে ধরে রাখতে পারবে না শাসক দল। এই ক্ষমতাশালী রাজনৈতিক দল বেশি দিন টিকে থাকলেও প্রশাসনের সহযোগিতায় তারা টিকে রয়েছে বলে এমনটাই প্রতিক্রিয়া। কিন্তু নবগ্রামে বারবার করে শিরোনামে উঠে আসছে যে নবগ্রামে তৃণমূলের ভোটের খারাপ হয়েছে, ময়নাতদন্ত। কিছুদিন আগে বলছিল তৃণমূলের নেতারা, বলছে 1.5 লাখ ভোটে জিতবো। যদি 1.5 লাখ ভোটে জিততে, আমি ইউটিউব চালা একেবারে ছেড়ে দেবো, এটা আপনাদেরকে আমরা বলে দিলাম। কিন্তু রাজ্য রাজনীতিতেই অর্থাৎ মুর্তজা হোসেন বকুল জঙ্গিপুর থেকে জয় হচ্ছে সম্ভাব্য। অধীর চৌধুরী তিনি জিতেই রয়েছেন, শুধু সার্টিফিকেটটা বাকি সম্ভাব্য। এবং মোহাম্মদ সেলিম সরাসরি বহরমপুরের যে একটা দাপট, সেটা অধীর মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বিপুল ভোটের মার্জিনে জয়লাভ করবেন, শুধু সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত পর্যবেক্ষক। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেল তৃণমূল আবারও একটা বড় তারা ফেঁসে যাচ্ছে, তারা ভোটে হাইরে, তারা কতটা মুখ লুকানো লজ্জাবোধ হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই খবরের আপডেট। ধন্যবাদ।